বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। যেখানেই দুর্যোগ, দুর্বিপাক, সংঘাত, সংঘর্ষ বা কোনো দেশকে পুনর্গঠনের জন্য দরকার, সেখানেই জাতিসংঘের শান্তিরক্ষীরা কাজ করেন এবং বাংলাদেশেও এই শান্তি রক্ষার কাজে জাতিসংঘের হয়ে দীর্ঘকাল ধরে প্রায় ৩৭ বছর ধরে এই কাজের সঙ্গে যুক্ত আছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী, অর্থাৎ সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী এবং বাংলাদেশ পুলিশ এই প্রক্রিয়ার সঙ্গে ৩৭ বছর ধরে যুক্ত। কেউ আগে যুক্ত হয়েছেন, কেউ পরে যুক্ত হয়েছেন এবং এই শান্তিরক্ষী হিসেবে কাজ করতে গিয়ে বাংলাদেশের বহু সৈনিক জীবন দিয়েছেন। বাংলাদেশ অনেক সুনাম করিয়েছে বিশ্বব্যাপী এবং কোথাও কোথাও বাংলা ভাষায় মানুষ কথা বলে, কোথাও কোথাও বাংলাদেশের নামে সড়ক স্থাপিত হয়েছে এবং শুধু সেখানেই সীমাবদ্ধ নেই, বাংলাদেশ অর্থনৈতিকভাবেও এই প্রক্রিয়া যুক্ত থেকে লাভবান হয়েছে। কন্ট্রিবিউশনের দিক থেকে প্রায় ১৯ বছর টানা বাংলাদেশ শীর্ষে অবস্থান করেছে বাংলাদেশের কন্ট্রিবিউশনের দিক থেকে। সাম্প্রতিককালে এটা ওঠানামা করে, কখনো ১ নম্বরে, কখনো ২ নম্বরে। আজকের এই বিশেষ দিনে আমরা এই শান্তিরক্ষী মিশনে কাজ করতে গিয়ে যারা জীবন দিয়েছেন তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, যারা আত্মত্যাগ করেছেন এবং যারা নানাভাবে ত্যাগ স্বীকার করেছেন তাদেরকেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং যারা মিশনে এখনও আছেন এবং বিভিন্ন সময় ছিলেন তাদের সকলকে অভিবাদন জানাই, শুভেচ্ছা জানাই। আজকের এই বিশেষ দিবসের বিশেষ তৃতীয় মাত্রায় কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায়ে বসা আছেন নারায়ণগঞ্জ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের সোনাকান্দা বন্দরে যেটি, তার ব্যবস্থাপনা পরিচালক কমরেড জাহাঙ্গীর আলম সামদানি, আমার বায়ে বসা। তার পরের রয়েছেন ঢাকা সেনানিবাসের সেনা সদরের এমটি পরিদপ্তরের কর্নেল স্টাফ কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ। আমার ডানে রয়েছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব ফারুক আহমেদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশে তিনি কর্মরত এবং টেবিলের একেবারে ডান প্রান্তে রয়েছেন এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের এবং অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান গ্রুপ ক্যাপ্টেন ডক্টর সাইফুর রহমান বকাউল। আপনাদের চারজনকে অভিনন্দন এবং স্বাগত তৃতীয় মাত্রায়। আমি কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন আপনাকে দিয়ে শুরু করতে চাই যে ৩৭ বছর ধরে বাংলাদেশ এই জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে কাজ করছে। আমি একটু সেনাবাহিনীর ভূমিকা, কন্ট্রিবিউশন শুনতে চাই আপনার কাছ থেকে এই ৩৭ বছরে। আমি প্রথমে চ্যানেলের সকল দর্শকদেরকে শ্রদ্ধা এবং সালাম জানাচ্ছি, একই সঙ্গে আমাকে এখানে আমন্ত্রণ জানানো আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রেক্ষাপটটা যদি খানিকটা আপনি তুলে আনেন আলোচনার মধ্যে। জি, আজকে আসলে এটা ইউএন ডে হিসেবে পালিত হচ্ছে সারা পৃথিবীতেই, আমরাও সেভাবে পালন করে আসছি। আমাদের জাতিসংঘে দেশের যুক্ত হবার পর ৭৪ সালের পর থেকে আসলে স্বাধীনতা ১৭ বছর পরেই আমরা প্রথম ১৯৮৮ সালে আমাদের প্রথম যাত্রা, মাত্র ১৫ জন সদস্য নিয়ে, যেটা অবজারভার ইরান এবং ইরাকে যে অবজারভার টিমটা প্রেরণ করে, তারপর থেকেই আমাদের পেশাদারিত্ব এবং আমাদের সব মিলে আমাদের যে কন্ট্রিবিউশনটা ছিল এবং আমাদের গ্রহণযোগ্যতা, যেটা আসলে মূল চালিকা শক্তি ছিল আমাদের পেশাদারিত্ব, আমাদের দক্ষতা এবং সেখানকে যেই সমস্ত কাজের জন্য আমাদের নিয়োজন, সেটা নিয়োজিত আছি আমরা, সেটার পারফরমেন্সের উপর ভিত্তি করেই আমরা আস্তে আস্তে করে এগিয়ে যাই। এবং যেটা আপনি শুরুতেই একটি যে ভূমিকাতে রেখেছেন যে আমরা প্রায় টানা ১৯ বছর প্রথম ছিলাম, এখনও আছি, কখনো এটা আপ ডাউন করে, বাট স্টিল আমরা ওয়ান অফ দি মোস্ট ট্রুপস কন্ট্রিবিউটিং কান্ট্রি হিসেবে রিকগনাইজড। এই জায়গাতে আমাদের যে অ্যাচিভমেন্ট বা যে কন্ট্রিবিউশন, সেটা আসলে নির্ভর করছে যেহেতু আমাদের ডিপ্লয়মেন্টের ব্যাপকতা অনেক বেড়ে গিয়েছে। এখন শুধুমাত্র পার্টিকুলারলি পিস কিপিংয়ের জন্যই থাকে তা না, আমাদের ডিপ্লয়মেন্টটা চলে গেছে এখন এভিয়েশন, আমাদের নিজস্ব এভিয়েশন, আমাদের রোড কনস্ট্রাকশনের জন্য আমাদের ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন, মিলিটারি পুলিশ, মেডিকেল টিম, সেপারেট ফিল্ডের সেপারেট এন্টিটি নিয়ে ওখানে যাচ্ছে, যার কারণে আমাদের এখন এটা রোলটার উপরে আমাদের কার্যক্রমগুলো মোস্টলি ডিপেন্ড করছে। আমাদের এই মুহূর্তে যদি বলি আমাদের ডিপ্লয়মেন্টে ফোর্সে এবং মাঠ পর্যায়ে সর্বোচ্চ পদও আমাদের আছে, যেটা ফোর্স কমান্ডার, একজন মেজর জেনারেল পদবিতে। এছাড়াও যতগুলো মিশনের ডিপ্লয়মেন্ট থাকে সেখানে সেক্টর ওয়াইজ ডিপ্লয়মেন্ট, সেক্টর প্রধানও আমাদের অনেক বাংলাদেশি অফিসাররা আছে।
এই গ্রহণযোগ্যতার জন্য আমরা আসলে দাঁড়িয়েছি আমাদের যে অতীতে আমাদের যে সমস্ত সদস্য সেনা সদস্য অফিসার যারা জীবন দিয়েছে, এটা প্রায় 131 জন এবং 141 জনের মতো উন্ডেড, এই স্যাক্রিফাইসগুলো এবং আমাদের সব কিছু মিলে আজকে আমাদের এই অবস্থানটা। কমরেড জাহাঙ্গীর আদিল সামদানি, একটু নৌবাহিনীর দিক থেকে শুনতে চাই যে। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই চ্যানেল আইকে আপনার মাধ্যমে একটু আমাদের নৌবাহিনীর পক্ষ থেকে শুভেচ্ছা এবং সাধুবাদ জানাচ্ছি যে আমাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়ে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। বাংলাদেশ নৌবাহিনী 1993 সালে প্রথম ইউএন ম্যান্ডেট নিয়ে মোজাম্বিকে একজন অবজারভার পাঠিয়েছিল, সেই থেকে আমাদের শুরু। এখন 2025 সালে দাঁড়িয়ে আমি বলবো যে বাংলাদেশ নৌবাহিনী এই দীর্ঘ 22 বছরে আসলে অনেকখানি অর্জন করেছে এবং বাংলাদেশ নৌবাহিনী এজ এন এন্টিটি বিশ্বের দরবারে নিজেদেরকে উপস্থাপন করার জন্য একটা বিশেষ একটা ক্ষেত্র ইউএন হিসাবে ইউএনকে ব্যবহার করতে পেরেছে। আমাদের এখন বর্তমানে 343 জন অফিসার এবং শিপস কোম্পানি, তারা বিভিন্ন মিশনে 7টি মিশনে নিয়োজিত আছে এবং এখানের মাধ্যমে আসলে শুরুটা অ্যাকচুয়ালি ওদের আর্মির মতোই আমাদের কলিগ বললেন, বাট এখানে নৌবাহিনীর কিছু আলাদা ধরনের বিশেষত্ব আছে। স্পেশালি আমি মেনশন করব, এখানে আমাদের একটা মিশন পরিচালিত হয় মেরিটাইম টাস্ক ফোর্স নামে, যেটা মেডিটেরিয়ান সিতে লেবাননে আপনার বিভিন্ন ধরনের অবৈধ অস্ত্র যাতে না ঢুকতে পারে, তারপরে সেখানে সাপোর্ট দেওয়া লেবানিজ ফোর্সেসদেরকে ইত্যাদি বিভিন্ন কারণে এখানে নিয়োজিত করা হয়েছিল 2006 সাল থেকে। আমরা এখানে 2010 সাল থেকে পার্টিসিপেট করছি এবং টানা এই কয়েক বছর আমরা আসলে বাংলাদেশ নৌবাহিনীকে একটা ব্র্যান্ড হিসেবে উপস্থাপন করতে পেরেছি। বিকজ এখানে মাত্র 6টি দেশের নৌবাহিনীর বৃহৎ আকারের জাহাজগুলি পার্টিসিপেট করে এবং এরা সবাই উন্নত নৌবাহিনী আমরা বলবো। যেমন ওখানে গ্রিস আছে, জার্মানি আছে, ইন্দোনেশিয়া আছে এবং খুব ভালো ভালো শিপ ওখানে ডিপ্লয়েড হয়ে থাকে। সো ওখানে পার্টিসিপেশনের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনী যে অবস্থানে গিয়েছে, সেটা আমি বলবো যে ভবিষ্যতেও নৌবাহিনীর একটা গ্রহণযোগ্যতা প্লাস রিকোয়ারমেন্টটা আরও বেশিভাবে ইউএনের কাছ থেকে আসবে বলেই আমার বিশ্বাস। ধন্যবাদ। জি, গ্রুপ ক্যাপ্টেন সাইফুর রহমান। ধন্যবাদ। ইতিহাসের শুরুটা অ্যাকচুয়ালি অনেকটা একই রকম। 1993 সালে প্রথম 6 জন শান্তিরক্ষী পাঠাই আমরা বসনিয়া হার্জেগোভিনাতে। তারপরে 1995 সালে যখন কুয়েতের যুদ্ধের পরবর্তীতে কুয়েতের পুনর্গঠনের জন্য কাজ শুরু হলো, ওই জায়গার যে ধূলিময় পরিবেশ, ওই জায়গায় হেলিকপ্টার ডিপ্লয় করার ব্যাপারে অ্যাকচুয়ালি অনেক দেশের খুব অনীহা ছিল। বাংলাদেশ এয়ারফোর্স এই চ্যালেঞ্জটা হাতে নিল এবং অ্যাকচুয়ালি এরপর থেকে পিছনে ফিরে তাকাতে হয়নি। সেই 1995 সাল থেকে আমরা সেই আর্লি মর্নিং থেকে ফ্লাইং করে এই 46 ডিগ্রি 48 ডিগ্রি টেম্পারেচার ফ্লাইং করে আমরা যে র্যাপোর্টার স্টাফ ডিস করি বেসিক্যালি, তারপরে মানে ফলশ্রুতিতে 2001 সালে কঙ্গোতে যখন অনেক বড় আকারে ডিপ্লয়মেন্ট হবে, আমরা একবারে 6টা MI-17 হেলিকপ্টার পাঠালাম এবং এরপর আমাদের পিছনে তাকাতে হয়নি। এখন এখানে আমাদের প্রায় 400 লোক আছে এয়ারফোর্স থেকে এবং আপনি আরও শুনে খুশি হবেন যে সেই 1995 সালে শুরু করার পর থেকে আজ পর্যন্ত ইউএনের সর্বমোট মিশন হয়েছে 38টা। তার মধ্যে 28টাতে এয়ারফোর্সকে বাংলাদেশ এয়ারফোর্সের লোকজন গিয়েছে, কারণ অ্যাকচুয়ালি তারা যে পেশাদারিত্ব, তারা যে পারফরমেন্স দেখিয়েছে, তার জন্য এখন ইউএনের জন্য এয়ারফোর্স, বাংলাদেশ এয়ারফোর্স একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছে। এটা হওয়ার পিছনে বেসিক্যালি আমরা যে দেশে যে ট্রেনিং করি এবং পরবর্তীতে ওখানে গিয়ে আমরা যে প্রফেশনালিজম দেখাই, এটার জন্য এই জিনিসটা অ্যাচিভ করা মানে সম্ভব হয়েছে। এছাড়া আমাদের শুধুমাত্র এয়ারফোর্স পাঠাই তা না, ইউএনের বিভিন্ন পর্যায়ে যেখানে স্টাফ অফিসাররা থাকে, অবজারভাররা থাকে, যারা সরাসরি ইউএনের হেডকোয়ার্টারের সাথে কাজ করে, এইসব অ্যাপয়েন্টমেন্টও আমাদের এয়ারফোর্স থেকে লোক যায়। সো এখন পর্যন্ত সর্বোচ্চ ট্রুপস প্রেরণকারী দেশ বাংলাদেশ, এবং আপনি আরও শুনে খুশি হবেন যে এককভাবে গত প্রায় 9 বছর ধরে বাংলাদেশ এয়ারফোর্স হচ্ছে গিয়ে মিলিটারি অ্যাসেট প্রেরণকারী সর্বোচ্চ সংস্থা। তো আর কেউ একটা মিশনে 6টা MI-17, আরও 9টা MI-17 হেলিকপ্টার, একটা C-130 বিমান এবং অন্যান্য বিমান আর কেউ পাঠায় না এইভাবে। সো অ্যাকচুয়ালি বাংলাদেশ বিকাম এ ব্র্যান্ড ইন, বাংলাদেশ এয়ারফোর্স হ্যাজ বিকাম ব্র্যান্ড ইন ইউএন মিশন। থ্যাংক ইউ। এটা ফারুক আহমেদ। প্রথমে আমি চ্যানেলকে ধন্যবাদ জানাই আমাদের এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আর আজকে এই ইউএন ডেতে যারা এই ইউএনএ এই জব করতে গিয়ে আত্মত্যাগ করেছেন, তাদেরকে আমি গভীর শ্রদ্ধাভাবে স্মরণ করি এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই, ফ্যামিলির প্রতি সমবেদনা। আসলে পুলিশের ইউএন মিশনের যাত্রা শুরু নামিবিয়া মিশনের মাধ্যমে 1989 সালে। আর আমরা মেইনলি 3টা ফরম্যাটে ইউএনএ চাকরি করি। প্রথমটা হলো যেটা আইপিও, ইন্ডিভিজুয়াল পুলিশ অফিসার, একটা এফইউ যেটা ব্যাটালিয়ন ফর্মে, একটা আছে প্রফেশনাল লেভেল আর কি।
তো এই ফরম্যাটের মধ্যে আমাদের প্রথম শুরু হয় হলো আইপিও দিয়ে। তো এই আইপিও সিলেকশনের ক্ষেত্রে সিলেকশন টিম আসে, তারা আমাদের সিলেক্টেড হয়ে এখানে যায়। এখানকার জবের ধরনটা একটু ভিন্ন টাইপের। আর এফপি ফর্মে যেটা যায় এটা শুরু হয় হলো 2006 সালে। হঠাৎ করে কোনো একটা দেশের মিশন থেকে ওদের কন্টিনজেন্ট আউট হয়ে যায় কোনো একটা কারণ, ডিসিপ্লিন গ্রাউন্ডে, তখন জরুরি ভিত্তিতে বলা হয় যে একটা দিতে হবে, এবং এটি আমাদের শুরু। তাই আমি বলবো সেই সময় মানে সকলের সহযোগিতা খুব দ্রুত, এবং সেই সময় আর্মিও বেশ হেল্প করছেন। ওদের তখন বিপশটের আমাদের ট্রেনিং হয়, সবার সহযোগিতা, তখন আমরা এটা পাঠাতে পারি। সেখান থেকে আমাদের এফপি ফর্মে শুরু। একসময় আমাদের মিশনের সর্বোচ্চ 13টা পর্যন্ত কন্টিনজেন্ট ছিল মিশনে। আর প্রফেশনাল লেভেলের লোকজন খুব কম যায়, এখানে পি লেভেলের বা ডি লেভেলের, সেখানে এই প্রফেশনাল লেভেলের লোক যাওয়া। ওইখানে আমাদের যে কাজগুলো থাকে মেইনলি হলো, যখনই একটা দেশে এরকম পরিস্থিতি তৈরি হয়, মানে পুরা বাহিনী ডিস্ট্রয় হয়ে যায় পুলিশের, তখন এদেরকে রিক্রুট করা, ট্রেনিং করা, তাদেরকে ইনভেস্টিগেশন শেখানো, মাঝে মাঝে তাদের সাথে পেট্রোল করা, ওদের লোকাল পুলিশের সাথে, এই কাজগুলো আমরা ওখানে করি। আমি মনে করি যে আমাদের যে মিশনগুলোতে যেখানে আমরা এই জবগুলো করেছি অত্যন্ত সফলতার সাথে এবং খুব সুনামের সাথে, এবং আমাদের ওই জায়গাগুলোতে বেশ পরিচিতি আছে। আশা করি এই বাংলাদেশ পুলিশের যেটা সুনাম, এটা অব্যাহত থাকবে। সো কমরেড সামদানি, আপনার কাছে কিন্তু আমি শুনতে চাই, একেবারে ডিফারেন্ট পরিবেশে অনেক সময় কাজ করতে হয়, প্রতিকূল পরিবেশ, তার জন্য কি আলাদা কোনো ট্রেনিং যারা যায় তাদের জন্য ব্যবস্থা করতে হয় কিনা? আরেকটা বিষয় আমি একটু আপনাদের প্রত্যেকের কাছেই নিজ নিজ বাহিনীর অবস্থান থেকে শুনতে চাইব যে স্যাক্রিফাইস আমরা অনেকের দেখেছি নানাভাবে, কেউ জীবন দিয়েছেন, কেউ আহত হচ্ছেন, সেক্ষেত্রে আপনাদের ফোর্সের দিক থেকে কী হয়েছে, এবং নারী সদস্যরাও কাজ করছেন, সেখানেও কন্ট্রিবিউশনটা কি, এই বিষয়গুলো যদি আপনি বলেন নৌবাহিনী থেকে। ধন্যবাদ আপনাকে, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। আমরা অবশ্য সমুদ্রে যদি বলে থাকি, বাংলা বে অফ বেঙ্গল আসলে একটা দিনে দিনে আরও সিভিয়ার ওয়েদারের সম্মুখীন হচ্ছে বিকজ অফ ক্লাইমেট চেঞ্জ। কিন্তু আপনি জেনে থাকবেন যে মেডিটেরিয়ান সি কিন্তু স্পেশালি সব মেরিনারদের কাছে পরিচিত একটা খারাপ সি হিসাবে। এটা ওয়েদার যে কোনো সময় খারাপ হতে পারে, এবং নর্মালি আজকাল ওয়ার্নিং সিস্টেমগুলি ভালো, তাই আমরা আগে থেকে ওয়ার্নিং পাই। বাট এটা একটা বড় অভিজ্ঞতা আমাদের জন্য, এরকম একটা সমুদ্রে অপারেট করা, প্রতিকূল পরিবেশ এছাড়া আর যেটা আছে, যেমন আমাদের একটা কন্টিনজেন্ট ডেপ্লয়েড থাকে, এখন আছে যেটা সুদানে প্রায় 200 জনের মতো। এটাতে আমরা একটা লজিস্টিক লাইন মেনটেন করি মালাকাল টু জুবা, এবং হেডকোয়ার্টার, ইউএন হেডকোয়ার্টার পর্যন্ত। ইউএনের বিভিন্ন ধরনের লজিস্টিক সাপ্লাই আমরা এক জায়গা থেকে আরেক জায়গাতে এসকর্ট করে নিয়ে যাই। এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট মিশন ইউএনের সাস্টেনেন্সের জন্য। তো এখানে পথের মধ্যে আপনার বিভিন্ন ধরনের অ্যাম্বুশ হয়, এবং ইউএনের পরিচিতিটা অনেকে রিকগনাইজ করে না। আমি ফিরে যাব 1988 সালে, যখন ইরান ইরাক ওয়ারে বাংলাদেশ আর্মি থেকে প্রথম নিয়োজিত হয়েছিল। তখনকার সময়ের যে পরিবেশ এবং বর্তমান পরিবেশে অপারেট করা টোটালি ডিফারেন্ট, বিকজ ওই সময় দুইটা দেশের যুদ্ধ ছিল। আমি বলবো যে অনেক ধরনের মিউচুয়াল রেসপেক্ট ছিল, পিসকে পিস হিসাবেই দেখা হতো। এখন পিসের রিপিটেডলি ভায়োলেশন হচ্ছে, এবং অ্যাকচুয়ালি সেটা কি আদৌ পিস কিনা, যেমন সুদানের বিষয়ে আমি বলতে পারি, এটাকে আসলেই একটা পিসফুল সিচুয়েশন আছে কিনা, যেটা আমি বলছি যে আমি পিস কিপিং করবো, সেখানে কিন্তু একটা গ্রে এরিয়া আছে। সো যাই হোক, কিছু কিছু ক্ষেত্রে আমরা অলরেডি চ্যাপ্টার 7-6-এর যে আমাদের ম্যান্ডেট ছিল পিস কিপিং, 7 পর্যন্ত ইভেন অ্যালাউ করেছে, যেখানে আমরা পিস অপারেশনগুলি করতে পারি আর একটু অ্যাডভান্স স্টেজে। এর সাথে আমি একটু রিলেট করব চ্যালেঞ্জের সাথে, যে বর্তমানে আপনার কে যে এনিমি এবং কে যে আপনার ফ্রেন্ড, এটা কিন্তু আইডেন্টিফাই করা খুব ডিফিকাল্ট। মিডিয়া, সাইবার, তারপরে নন স্টেট অ্যাক্টরদের অ্যাক্টিভিটি, ড্রোনস আসছে, এই সব কিছু মিলে একটা ভেরি কমপ্লেক্স এবং ভলাটাইল সিচুয়েশন। সো এইরকম সিচুয়েশনে কাজ করার জন্য সেই রকম আপনার লোকজনের প্রস্তুতিও দরকার হয়। আমরা খুবই লাকি যে আমাদের অত্যন্ত আন্তর্জাতিক মানের একটা অর্গানাইজেশন আছে বিপশট, যেখানে আমরা খুব সিলেক্টিভ লোকজনকে, মানে এখানে তো আপনার যাওয়ার পরে দেশের সুনামের স্বার্থেই আমরা যে কোনো লোকজনকে সিলেকশন কিন্তু দেই না। প্রাথমিক নির্বাচনের সময় আমরা তাদের প্রোফাইল স্টাডি করি, তাদের পূর্ব অভিজ্ঞতা কী ধরনের আছে, বা তার ডিসিপ্লিনারি গ্রাউন্ডগুলি কীরকম, শারীরিকভাবে সে সুস্থ কিনা, মানসিক তার কন্ডিশন কী, ফ্যামিলির বিষয়গুলিও যাচাই বাছাই করার পরেই তাকে সিলেকশন দেওয়া হয়। এবং যাওয়ার পরে সে কিন্তু এক্সটেন্সিভ একটা ট্রেনিং করে। বিপশটে কিছু পার্ট থাকে, আমাদের জাহাজে, সিমিলার জাহাজে তারা কিন্তু আবার সমুদ্রে যে প্রত্যেকটা ইকুইপমেন্টের সাথে ওরিয়েন্টেড হয় তার পার্টিকুলার সাইডের আর কি। সো এই সব কিছুর পরে যখন সে ওখানে যায়, সে মোটামুটি প্রস্তুত হয়ে যায়। ওখানে আবার তাদের মধ্যে একটা
মানে একজন থেকে আরেকজন বুঝে নেওয়ার একটা পিরিয়ড দেওয়া হয়, যাতে তাদের মধ্যে কোনো মানে ভুল বুঝাবুঝি বা কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ের গ্যাপ না থাকে। আরেকটা প্রশ্ন আপনি করেছিলেন যে নারী কন্ট্রিবিউশন। আমাদের বর্তমানে 8 জন নারী অফিসার এবং সেইলর তারা নিয়োজিত আছে বিভিন্ন কন্টিজেন্টে, অবজারভার মিশনে এবং কন্টিজেন্টের সাথে। আর টোটাল 54 জন আমাদের অলরেডি এই মিশনটা করেছে। আমি বলবো যে আমাদের আর্মি, এয়ারফোর্স এবং পুলিশের চেয়ে নেভির কন্ট্রিবিউশনটা এদিকে একটু কম আছে, বিকজ অফ তাদের ট্রেনিংয়ের রিকোয়ারমেন্ট এবং আমাদের নেভির একটু যে সিস্টেমের কারণে যে বয়সের অফিসাররা যায় তাদের একটু লিমিটেশন তৈরি হয়ে যায় আর কি। বাট আমরা চেষ্টা করছি, যেহেতু ইউএনের একটা রিকোয়ারমেন্ট আছে 2026-এর মধ্যে এটাকে 26%-এ উন্নত করার, সেটা হয়তো আমরা মিট করতে না পারলেও এটার কাছাকাছি যাওয়ার আমরা চেষ্টা করব। বাট একটা জিনিস আমি দ্ব্যর্থহীনভাবে বলতে পারি যে বাংলাদেশের মহিলা অফিসার এবং সেলর এবং জেন্টসদের মধ্যে তেমন কোনো ডিফারেন্স আমি দেখিনি। তারা খুব পরিশ্রমী এবং খুবই ম্যাচিউর এবং খুব এফেক্টিভ ওই সমস্ত এরিয়াতে। কর্নেল ফেরদৌস, স্যাক্রিফাইসেস, চ্যালেঞ্জেস এবং কন্ট্রিবিউশন, একটা কালচারালি একটা ইনহেরেন্ট কিছু ইস্যু আছে আমাদের আর্মিতে, ফোর্সে ইনফ্যাক্ট। এটা আসলে যেমন আমরা সবসময় বলি যে ফ্রেন্ডশিপ টু অল ম্যালিস্টোন আন দিয়ে শুরু আমাদের যে ইয়েটা, তারপরেই আমাদের বেসিক্যালি আমাদের জাতিসংঘ সনদের যেই চ্যাপ্টারাইজেশনে যে 1 নম্বরে যেটা বলা আছে সেই আঙ্গিকে কিন্তু আমাদেরও কনস্টিটিউশনের আই থিঙ্ক 25 নম্বর অনুচ্ছেদে এটা বলা একদম সেই আঙ্গিকই করা। এই আঙ্গিকে কিন্তু আমাদের ট্রেনিংগুলো কন্ডাক্ট করা হয়। আমাদের মাথার মধ্যে এই জিনিসটা সবসময় আগে কাজ করে, যেখানে যাব আমরা ডিসপিউটগুলো সমাধানের ক্ষেত্রে কীভাবে কাজ করব। এখন যে ডিপ্লয়মেন্টগুলো 88 সাল থেকে শুরু হয়েছে, যেটা আপনার 2006-এর দিকে চ্যাপ্টার 6 থেকে 7 উন্নতি করলো, বিশেষ করে কঙ্গোর মতো এরকম কয়েকটা দেশে যেখানে ফোর্স ইনভলভ করতে হয় এবং যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টগুলো গ্র্যাজুয়ালি আসে, এটার সাথে অ্যাডপার করার জন্যই কিন্তু আমাদের আন্তর্জাতিক মানের যে ইনস্টিটিউটটা আছে বিগ শট, সেখানে ট্রেনিংগুলো আর্মিতে হয়। আর রাউন্ড দি ইয়ার আমাদের যে একটা সেনা সদস্য তার সৈনিক থেকে ল্যান্স কর্পোরাল অথবা সেকেন্ড লেফটেন্যান্ট থেকে লেফটেন্যান্ট, প্রত্যেকটার স্তরে কিন্তু তার কিছু ট্রেনিং আছে, কিছু পরীক্ষা আছে, প্রত্যেকটাতে ইনকর্পোরেট করা হয় যে নোয়িং ফুল ওয়েল যে আমাদের কিন্তু বিশাল একটা স্টেক হোল্ডার কিন্তু আমাদের পিস কিপিং মিশনও থাকবে। তো ট্রেনিংয়ের পার্টগুলো তো সেগুলো সবগুলো ইনজেক্ট করা আছে এবং সেই কারণে আমাদের বছরে রাউন্ড দি ইয়ার আমাদের কিছু কিছু এক্সারসাইজ থাকে। যদি নাম বলি, এক্সারসাইজ টাইগার লাইটেনিং, টাইগার শার্ক, শান্তিদূত, এরকম কিছু এক্সারসাইজ আছে যেটাতে মাল্টি ন্যাশনাল কান্ট্রিজের ইনভলভমেন্ট থাকে। ওদেরও আর্মি আছে, আমাদেরও আর্মি জয়েন করে এবং তাদের বেস্ট প্র্যাকটিসটাও আমরা সেভাবে তাদের থেকে এক্সট্রাক্ট করি। এবং একইভাবে এই কাজগুলো করতে গিয়ে আমাদের প্রত্যেকটা মিশনের প্যাটার্ন অনুযায়ী যখন যে মিশনে একটা কন্টিনজেন্ট যায় তার প্রায় 6 মাস ধরে প্রি ডিপ্লয়মেন্ট ট্রেনিং নামে একটা প্যাকেজ, তাকে সেপারেটলি বাকি এতক্ষণ যা বললাম তার বাকি অতিরিক্তটা করতে হয়। ওই 6 মাস বা 7 মাসে তার কাজই হচ্ছিল স্পেসিফিকলি ওই অ্যাসাইনমেন্টে তার কী কী প্রস্তুতি দরকার হয়, যার কারণেই আমাদের এই সাকসেসটা, যার কারণে আপনি বললেন যে আমাদের এত ত্যাগ, প্রত্যেকটা ত্যাগের এক একটা আত্মহত্যিতে একটা বড় ঘটনা আছে, যার কারণে আমাদের এই বর্তমানের সম্মান, বর্তমানে আমাদের এই অবস্থানটা। এবং আমরা যথেষ্ট বিশ্বাস করি যে যত ধরনের টেকনোলজি আসে, যে ধরনের আমরা সেন্স করি যে কোন ধরনের সমস্যা ফেস করতে হবে, আমরা সেইভাবে কিন্তু প্রস্তুতি নিতে পারি। এই কাঙ্গেকেই আমাদের এখন যেই সমস্ত ট্রুপসগুলো যাচ্ছে, সেই যাওয়ার পিছনে আমাদের এই পরিমাণ প্রস্তুতির কারণেই আমাদের ওখানে যে সাকসেসটা আসে। এই সাকসেসের ব্যাপারে হয়তো পরে আমি আপনাকে আলাদাভাবে বলবো যে কিছু কিছু উল্লেখযোগ্য সাকসেস হয়তো আমি আপনাকে আলাদাভাবে একটু যদি কাইন্ডলি আপনি বলেন। আপনার ইন্ট্রোডাকশনে যেগুলো ছিল সেগুলোর সাথে যোগ যদি করি, শুধুমাত্র ওদের স্টেট ল্যাঙ্গুয়েজই বাংলা তা নয়, এটা কতটুকু আবেগ এবং ভালোবাসা থাকলে এটা হয়। সিয়েরা লিওন থেকে শুরু করে ইভেন সেন্ট্রাল আফ্রিকাতেও আমাদের যে বিদ্রোহী গ্রুপগুলোকে এক টেবিলে বসার জন্য যখন আমাদের পত্রালাপগুলো করা হতো, ফোর্স থেকে একটা ইনিশিয়েটিভ নেওয়া হতো, ওদের ন্যারেটিভে একটা কন্ডিশনই থাকতো যে সিকিউরিটিতে যদি বাংলাদেশ ফোর্স থাকে অনলি দেন দে উইল সিট, তারা বসবে যদি বাংলাদেশি ট্রুপ সেখানে থাকে, অনলি দে ক্যান সিট, এবং তারা সেই পরিমাণ ট্রাস্ট আমাদের করে। একেবারে 2020-এর একটা যদি বলি যে দক্ষিণ সুদান, তাদের রাজধানীর সাথে মানে দীর্ঘ যে রাস্তাটি আছে 253 কিলোমিটার লম্বা, এই পুরাটা বাংলাদেশ আমাদের ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন যে ব্যাটালিয়নটা তারা সেটা নির্মাণ করে দেয় এবং ওই রাস্তাটার নাম এখন বাংলাদেশ রোড, যেটা ইনোগ্রেট হয়েছে 2020-এ। এছাড়াও আমাদের বিভিন্ন মিশনে এই বছর এবং গত বছর থেকে আমরা হসপিটাল নির্মাণ করতেছি। এই হসপিটাল নির্মাণ করার কারণে ওই পুরা কমিউনিটিতে তাদের মধ্যে এক ধরনের ভালোবাসা, এবং এই ভালোবাসাটাই কিন্তু আমাদের মেইন শক্তি, তাদেরকে টেবিলে নিয়ে আসা
এবং কন্ডিশন অনুযায়ী তাদেরকে শান্ত রাখা। আমাদের মেইন উদ্দেশ্য ওটা, আমরা কনফ্রন্টেশন থেকেও শান্ত রাখা এবং আমাদের টার্মস অনুযায়ী তাদের কাজ করাটা হচ্ছে মেইন। এই কাজগুলোতে যে আপনার প্রশ্নের দ্বিতীয় পার্ট যেটা মেয়েদের কন্ট্রিবিউশনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার হচ্ছে আমাদের ফিমেল যারা যাচ্ছেন আর কি। এবং আমরা নিজেরাও অনুভব করতেছি, এটা শুধু ইউএনের রিকোয়ারমেন্ট না, আমরাও ফিল করতেছি যে মেয়েদের পার্টিসিপেশন আমাদের কাজকে অনেক অনেক বেশি ত্বরান্বিত করে। ঠিক এই মুহূর্তে 356 জন মেয়ে আছে, যদিও আমাদের প্রায় আর্মি থেকে, শুধু আর্মি থেকে প্রায় আমার আছে হচ্ছে 358 জন, আর 1513 জন বাই নাও কমপ্লিটেড। এদের পরিমাণটা আস্তে আস্তে বাড়ছে, কারণ এই মুহূর্তে আমরা 11% উন্নত হয়েছে। উনি যেটা বললেন স্যার যে আমাদের 28 সালের মধ্যে আমাদের 26%তে আনতে হবে, এটা হচ্ছে ইউএনের কন্ডিশন, ফিমেল পার্টিসিপেশন যে কোনো ডিপ্লয়মেন্টে। বাট এটার অনেক বড় একটা অংশ আমরা অলরেডি অ্যাচিভ করছি, যেগুলোতে মানে অবজারভার হিসেবে যারা যাচ্ছে, স্টাফ অফিসার হিসেবে যারা যাচ্ছে, এটা অলরেডি মিট করে ফেলেছি আমরা। এখনও যেখানে আমরা অলমোস্ট মানে কাছাকাছি যাচ্ছি সেগুলো হচ্ছিল ফিল্ড ডিপ্লয়মেন্টে কন্টিনজেন্টগুলোতে, সেখানে হয়তো পরিমাণটা এখনও 11%-এর নিচে আছে। তো এটা এবং তাদের এই উপস্থিতির কারণে বিশেষ করে যে কনফ্লিক্টিং জোনগুলোতে সবচেয়ে বেশি আমরা সবাই জানি ভিকটিম হয় মহিলা এবং শিশুরা, এবং তাদের পাশে দাঁড়ায় তাদের সাথে কথা বলে তাদেরকে একটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে সর্বোচ্চ পরিমাণ সাপোর্টটা আমাদের ফিমেল অফিসার এবং ফিমেল যে পার্টিসিপেন্টরা যায় তারা যায়, এবং ইউএনের অ্যাকসেপ্টেন্সের জন্য আমাদের ফিমেলদের পার্টিসিপেন্ট আরও বেশি সেই জন্য করা হচ্ছে। এবং আমরা চেষ্টা করতেছি তাদের বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ যেগুলো আছে সেগুলোকে মিটিগেট করে, যতটা সামাজিকতার কারণে অনেক ধরনের চ্যালেঞ্জই তারা সম্মুখীন হয়, এটা আমরা সবাই জানি, বাট ওটাকে ওভারকাম করে তাদের এই নিয়োগটা এবং তাদের কাজটাকে সহজ করার জন্য চেষ্টা করা হচ্ছে বাহিনী থেকে। গ্রেট। জি, প্রতিকূল পরিবেশ, স্যাক্রিফাইস, নারী সদস্য, তিনটা কথা আসছে এখানে। প্রতিকূল পরিবেশের আসলে আমি যদি এক্সাম্পলটা দিই, প্রথম মিশন বসনিয়া হার্জেগোভিনা, ইউরোপ আলপসের ইয়েতে টেম্পারেচার -10-15 ডিগ্রি সেন্টিগ্রেড। সো প্রতিকূল পরিবেশের মধ্যে যে শুধুমাত্র যুদ্ধবিগ্রহ চলছে, গোলাগুলি চলছে তা না, পরিবেশগত প্রতিকূলতাটা আমরা যদি দেখি এখানে, ইউরোপ থেকে শুরু হয়ে আসি আমরা আফ্রিকাতে সাহারা মরুভূমি মতো জায়গায়, সেখানে ঘন জঙ্গল, আফ্রিকার বনভূমিতে এরকম জায়গায় আমি মিশন করেছি। 2 ঘন্টা ধরে এক জায়গা থেকে আরেক জায়গায় হেলিকপ্টার করে আমরা যাচ্ছি, এর মাঝখানে জঙ্গল ছাড়া কিছু নেই, ওই জায়গায় আমরা ডিপ্লয় করছি আমাদেরকে। এশিয়ার একদম আপনি যদি সর্বপূর্বে যান ইস্ট তিমুরে, অলমোস্ট আপনি অস্ট্রেলিয়া মহাদেশের কাছে বলতে পারেন, সেই জায়গার জঙ্গলের মাঝখানে আমাদের ট্রুপসরা গিয়েছে, লেবানন এবং সব জায়গায়। সো আমি যেরকম বলি, মানুষ ইভেন আমরা নর্থ আমেরিকা হাইতিতে আমরা গিয়েছি, ওই জায়গার এনভায়রনমেন্ট পুরো ডিফারেন্ট। সো মানুষ বসবাস করে এমন যে 5টা মহাদেশের প্রায় সব জায়গায় আমরা মিশন করতে গিয়েছি। এই জায়গার জন্য যে অ্যাডাপ্টেবিলিটি দরকার হয়েছিল, এটা করাটা ছিল একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। আপনি যেটা বললেন যে কী ধরনের প্রতিকূল পরিবেশ, এই প্রতিকূল পরিবেশে এমনও আছে, মালিতে যখন একজন কন্টিনজেন্ট মেম্বার যায়, সে সারাদিনে, আমি যদি বাংলায় বলি, 1 বালতি পানি পায়, যেটা দিয়ে তার সারাদিনে কাজ সম্পন্ন করতে হয়। 1 মগ পানি দিয়ে সে অজু করে, নামাজ পড়ে বেসিক্যালি। সো এই ধরনের অ্যাডাপ্টেশন বেসিক্যালি, এবং এটার জন্য ট্রেনিংয়ের যে দরকারটা। প্রতিকূল পরিবেশে আরেকটা অংশ হচ্ছে পরিবর্তিত পরিস্থিতি। ইউএন বললো যে সামনে আমাদের রাতের বেলা অপারেশন করতে হবে। সো রাতের বেলা অপারেশন করার জন্য বেসিক্যালি রাতে ওখানে কোনো মানে আলো নাই যেটাতে আপনি আকাশ থেকে কোনো মিশন যেটা দেখে করতে পারবেন। সো পুরো যে অ্যাবসলিউট ডার্ক হয়, তাহলে কীভাবে ফ্লাই করবে। সো এটা দেখে আমাদের লিডারশিপ নিয়ে আসলে নাইট ভিশন ট্রেনিং। সো ইউএন যখন চাবে তার আগে থেকে এটাতে ট্রেনিং করে আমরা আমাদের লোকদের ট্রেন করে ফেললাম যে তারা কীভাবে রাতের বেলা ফ্লাই করবে। আপনারা দেখবেন মাঝে মাঝে রাত 11টা থেকে ফ্লাইং শুরু হয়, রাত 4টা পর্যন্ত ফ্লাই করছে। বেশি তারা এটাই শিখছে কীভাবে চোখ মানে বন্ধ, বাইরে কিছু না দেখে শুধু নাইট ভিশন গগলস দিয়ে ফ্লাই করবে। ওই ধরনের পরিবেশে কীভাবে ফ্লাই করবে এটা সিমুলেট করার জন্য আমরা 4D সিমুলেটর, মানে এটা ওয়ান অফ দ্য লেটেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, আমরা নিয়ে আসলাম। সেখানে আমরা পাইলটদেরকে ট্রেনিং করালাম এবং তারা সেভাবে ট্রেনিং করা শুরু করলো। নট অনলি দ্যাট, চ্যালেঞ্জটা আসে পরিবেশ থেকে আপনার মেনটেন্যান্সের উপরে, ইঞ্জিনিয়ারিংয়ের উপরে। এত ঠান্ডা বা এত গরমে, এত ধুলার মধ্যে অপারেট করছে, ওখানে আমাদের ইঞ্জিন নষ্ট হয়ে যাচ্ছে। সো এটার জন্য কী করতে হবে? সো ওখানে আমরা যেটাকে আমরা বলি যে নিজেদের মতো করে সক্ষমতা ডেভেলপমেন্ট করা। আমরা ইঞ্জিনিয়াররা তৈরি করে ফেললাম ডাস্ট প্রোটেকশন ডিভাইস, আমরা সেটা লাগালাম। সেটা লাগানোর জন্য ওই জায়গাতেও সমস্যা হয় না। সো যখনই প্রতিকূলতা এসেছে বেসিক্যালি আমাদেরকে অ্যাডাপ্ট করতে হচ্ছে ওইভাবে, এবং এটা করার মাধ্যমে বেসিক্যালি আপনি যেটা বলেন এরপর স্যাক্রিফাইস একটা হচ্ছে কি যে আমি যেহেতু দায়িত্ব নিয়েছি যে তাদের জন্য পিস এনে দেবো আর কি, তার জন্য যা করার দরকার আমি তা করতে হবে আমাদের বেসিক্যালি। আমি সবচেয়ে এপিক যে সিনটা দেখেছি, এটা 2021 সালের কথা। সারা পৃথিবীতে তখন করোনা এসেছে। বাংলাদেশে 23শে মার্চ ইন্টারন্যাশনাল লকডাউন হলো। আমি 21শে মার্চ মিশন এলাকায় যাই। ও মিশনে যাওয়ার পর 2 দিন পরে ওখানেও লকডাউন হয়ে গেল। সেন্ট্রাল আফ্রিকা রিপাবলিকে তখন মানে এত খারাপ অবস্থা, একটা কন্টিনজেন্ট লাগবে, এয়ার কন্টিনজেন্ট। পৃথিবীর সব দেশ মানা করে দিয়েছে, বাংলাদেশ বলছে আমরা আসবো। আমার এখনও মনে আছে, আমার যিনি রিপোর্টিং বস ছিলেন, আমি কাজ করতে অন্য একটা সেট আপে, উনি ইউরোপের একটা দেশে ছিলেন, এবং উনি বলছেন যে বাংলাদেশ কখনোই আসবে না।
আমি যদি বাংলাদেশ যদি কথা দিয়ে থাকে তাহলে অবশ্যই আসবে। অ্যান্ড আই স্টিল রিমেম্বার দ্য সেম ডে, আজকের এই 29শে মে 2021 সাল বাংলাদেশের কন্টিনজেন্ট আন্তনো 124 এয়ারক্রাফটে করে গিয়ে এই বাঙ্গি ক্যাপিটালে নেমেছে। এটা হচ্ছে কমিটমেন্ট। আমি এর মধ্যে দেখেছি ওই সময়ই বাংলাদেশ আর্মির একজন সোলজার, সে রাত 10টা থেকে শুরু করে সকাল 10টা পর্যন্ত ডিউটি করার পরে 1 ঘন্টা পরে এসে সে হঠাৎ করে সে অজ্ঞান হয়ে পড়ে যায় এবং অ্যাকচুয়ালি হি ডাইড। তো আমি যেই সেকশনটা দেখতাম তখন অন্য সাইডে, তাদের আরেকটা কাজ ছিল যে বেসিক্যালি এই ধরনের যারা মারা যেত তাদের দেশে ফেরত পাঠানো। তার ডেড বডি যখন আসলো, তার ডেড বডি আসার পরে পাওয়া গেল মানে পোস্ট অ্যানালাইসিস যে করোনা আছে। এখন ওই অবস্থায় তাকে কেউ দেশে ফেরত পাঠায় না এবং আমাদের প্রায় 1 মাস সময় লাগছে তার ডেড বডি দেশে পাঠাতে। ওই সময় তার পরিবার যেই স্যাক্রিফাইস করেছে, একটা মানুষ মারা গেছে তাকে আনাচ্ছে না, দ্যাট ইজ স্যাক্রিফাইস। সো স্যাক্রিফাইসটা বিভিন্ন লেভেলের। একটা মহিলা সৈনিক, এটা যে পয়েন্টটা লাস্টে আসছে, সে যখন যায়, আমরা যাই ঠিক আছে, একটা মহিলা একটা মা সে তার বাচ্চাকে রেখে যায়, এটা যেই লেভেলের স্যাক্রিফাইস, এই সব কিছু করি আপনার দেশের জন্য। মহিলাদের কথা যেহেতু আসলো, আমরা আসলে ইউএন রেজলিউশন 1325 অনুসারে যে আমরা নারী ক্ষমতায়নের জন্য আমরা কমিটেড আমরা করব। এবং স্যার যেমন বলেছেন 2026 সালের মধ্যে আমাদের একটা লক্ষ্যমাত্রা আছে এবং এয়ারফোর্সও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে সেটা করার জন্য। লক্ষণীয় হচ্ছে এখানে পুরো ইউএন এনভায়রনমেন্টে এই যুদ্ধবিগ্রহ অবস্থায় পুরো পৃথিবীর প্রথম মহিলা পাইলট প্রেরণকারী দেশ বাংলাদেশ। এখনও ইউএনের ওয়েবসাইটে যে 10 মোস্ট ফ্যাক্টস অ্যাবাউট উইমেন, এখানে এই জিনিসটা সবচেয়ে আসে। ফ্যাক্টর নাইমা এবং তামান্না, তারা দুজন গেল 2018 সালে। দে মেড হিস্ট্রি বেসিক্যালি। সো এইভাবে অ্যাকচুয়ালি আমাদের নারী অংশগ্রহণ, স্যাক্রিফাইস এবং এই প্রতিকূল পরিবেশ অ্যাডাপ্টেশন, সো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের দেশের জন্য যে ভালোবাসা, সেটাই ইন্টারন্যাশনাল পরিমণ্ডলে তুলে ধরার জন্য আর কি আমরা এটা করে যাচ্ছি। আমাদের যে ফরমেশন যেটা বললাম, যে আমাদের আসলে এপিউ যেটা ফরমেশন, এই ফরমেশনে এরকম ট্রুপস আকারে পাঠাতে হয়। তো এটা আমরা মেইনলি প্রথম একটা সিলেকশন পদ্ধতি আছে ইউএন রিকোয়ারমেন্ট অনুসারে। এটা করার পরে আমরা ট্রেনিং করে এখন আমাদের মহেরাতে, যেটা হলো টাঙ্গাইল পিটিসিতে, এই পিটিসিতে ট্রেনিং করার মাধ্যমে তাদেরকে আমরা ওই মিশন উপযোগী তৈরি করি। আসলে প্রত্যেকটা মিশনের চ্যালেঞ্জ কিছুটা ভিন্ন ভিন্ন, কমন কিছু গ্রাউন্ড আছে, আবার ভিন্ন ভিন্ন মানে থাকে এবং মিশন একটা ম্যান্ডেটও থাকে যে এই ম্যান্ডেট অনুসারে আমাদের কাজ করতে হবে। তো ওখানে কাজ করতে গেলে যে ব্যারিয়ারগুলো থেকে প্রথমে স্ট্রেস, একটা দেশ থেকে অন্য একটা দেশে যাওয়ার পরে সেখানে নিজেকে ওই পরিবেশের সাথে খাপ খাওয়ানো, প্লাস ওখানকার লোকজনের কালচার, ল্যাঙ্গুয়েজ, কনফ্লিক্টিং গ্রুপগুলোর মধ্যে বিভিন্ন সমস্যা এবং অন্যান্য দেশের অন্যান্য কলিগ থাকে, এই কলিগ থেকে এরা আবার বিভিন্ন গ্রুপের, তাদের সাথে মিশা, তাদের বোঝা, আবার সবার ল্যাঙ্গুয়েজ বোঝাও টাফ হয়ে যায়, অনেক ক্ষেত্রে বোঝাও টাফ হয়ে যায়। সবগুলো মিলেই কিন্তু আসলে প্রথম দিকের সময়টা খুব খারাপ হয়ে যায়। তো ওইখানে যে ইন্ডাকশন ট্রেনিংগুলো হয় বিভিন্নভাবে, এই স্ট্রেস ম্যানেজমেন্ট, আপনার এই জিনিসগুলো আসলে আস্তে 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 তাকে কিন্তু পরিবেশ উপযোগী করে। তবে প্রথম দিকে আমি বলবো যে সবাই খুব স্ট্রেসেই থাকে, যে মানে সিদ্ধান্তহীনতা ভোগে, যে মনে হয় ভুলই করলাম কিনা আসে, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে অ্যাডাপ্ট করে। তবে ওখানে মূল যেটা ইন্সপিরেশন থাকে সেটা হলো যে আমরা একটা দেশকে প্রতিনিধিত্ব করি, যে আমি এখানে যে ফেল করি, আমি ইন্ডিভিজুয়ালি ফারুক আমাকে দায়ী করে না, কিন্তু বলে যে বাংলাদেশি। তো এই জায়গাটা তখন কিন্তু আমাদের ইন্সপায়ার করে যে আমি যেহেতু দেশকে রিপ্রেজেন্ট করতেছি, অথবা আমাকে এখানে ফেল করার সুযোগ নেই, আমি যে এখানে বেস্ট এটা আমাকে শো করতে হবে, যেভাবেই হোক, যত কষ্টই হোক আমাকে শো করতে হবে। এইটাই কিন্তু মেইনলি ওখানে কাজ করে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমাদের লোকজন কিন্তু ওদের সাথে কাউকে হিউমিলেট করার জন্য বলবো না, ওভারঅল কিন্তু আমাদের বাংলাদেশের কিন্তু ওই গ্রুপের মধ্যে দেখা যায় ট্যালেন্ট, এবং তারা বিশেষ করে রিপোর্ট রাইটিং কোনো দিলে পারে, এটা দেখা যায় যে বাংলাদেশকে তারা প্রিফার করে লেখার ক্ষেত্রে, বিশেষ করে খুব সুন্দর করে সাজা গোছ অল্প ভাষায় লেখা। এটা বাঙালিরা এজন্য দেখবেন যে কোনো মিশনে দেখা যাবে এটা সিট্রাপ বলে, মানে সিচুয়েশন রিপোর্ট, এটা বাঙালিদেরকে দেয় যে তোমরা করো এটা। মানে ওই জায়গাগুলোতে আমাদের অ্যাকচুয়ালি কনফিডেন্স ডেভেলপ করে এবং তারা আমাদেরকে আস্থায় নেয়। সব কিছু মিলে বলবো যে আসলে মিশনের যে অভিজ্ঞতা সেটা হলো যে আসলে বিশ্ব শান্তি, এক জায়গায় অশান্তি থাকলে অশান্তি সব জায়গায় ছড়ায়। তো এটাও আমাদের মধ্যে কাজ করে, অতএব এই জায়গায় ফেল করার সুযোগ নেই, এটা শান্তি রক্ষা করতেই হবে। সেই হিসাবে আমি মনে করি যে ওই অনুপ্রেরণা থেকে আমরা ওইখানে ফিট থাকি। আর আমাদের নারী কন্টিনজেন্টের ব্যাপারে আমি বলবো যে আমাদের পুলিশ এখন খুব একটা পার্থক্য নেই, মোটামুটি যে কোনো কাজ আমরা ছেলেরা যা করতে পারি মেয়েরাও তা করতে পারে এবং ভালোভাবেই করতে পারে। এবং আমাদের কন্ট্রিবিউশন কিন্তু 36%, মানে ওইটা আমাদের অনেক আগেই হয়ে গেছে, কারণ আমাদের নারী যেহেতু ব্যাটালিয়ন ভিন্ন ভিন্ন ছিল, যার ফলে ওইটা আমরা ওই জায়গাটা আগে আছি এবং সাকসেস রেট কিন্তু অনেক ভালো, আমাদের মেয়েরা বেশ ওখানে ভালো করে, বিশেষ করে ওখানকার লোকাল লোকজনের সাথে মিশার ক্ষেত্রে বলছি এদের মাধ্যমে আমরা যে মিশতে চাই সেটাতে আমরা বেনিফিট পাই, ভালোভাবে তারা মিশতে পারে এবং
তাদের সাথে মিশা ইনফরমেশন, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের কারণে আমরা হয়তো কোনো পরিবেশ তৈরি হলো, তাদের কারণে আমরা সেফ হই। এই জন্য আমি বলবো যে নারীদেরকে যেটা মিশনের যেটা পলিসি, এটা এই জন্যই এটা সবাই মেনে নিচ্ছে এবং ইনকারেজ করতেছে। আসলে এই কন্ট্রিবিউশনটা যদি মিশনে বাড়ে নারীদের, সেক্ষেত্রে এ সবাই উপকৃত হবে। গ্রুপ সাইফুর রহমান, আপনি কটা মিশন করেছেন? আমি দুটো মিশন। তো আপনি আপনার নিজের একটা এক্সপিরিয়েন্সের কথা বলবেন যেটা খুবই মেমোরেবল, গুড ব্যাড আগলি হোয়াট এভার ইট ইজ। না, আমি আসলে ভালো এক্সপিরিয়েন্সের কথা বলবো যে কীভাবে আমরা মিশনের যারা লোকাল যে লোক থাকে তাদের মানে মনের কাছের লোক হয়ে যায় আর কি। তার আগে আমি একটু এই কথা বলেছি, যেটা কথাটা চ্যাপ্টার 6 এবং চ্যাপ্টার 7-এর যে অংশটা আসছে, যে চ্যাপ্টার 6-এ আগে ছিল যে অ্যাকচুয়ালি ওই এলাকার সমস্ত পক্ষের সম্মতিতে আমরা যেতাম। এখন আমরা চ্যাপ্টার 7-এর এগেনস্টে আমরা যাই, এবং চ্যাপ্টার 7-এর এগেনস্টে গেলে যেটা হয় কি, সব পক্ষ সম্মতি নাও থাকতে পারে, তার মানে আপনার পরিবেশটা একটু হোস্টাইল, এবং যে কারণে অ্যাকচুয়ালি চ্যাপ্টার 7-এর এগেনস্টে গেলে আমার ওখানে বল প্রয়োগের, অস্ত্র প্রয়োগের সম্ভাবনা বেশি থাকে। তার মানে লোকাল পপুলেশনের মাঝে আমার জন্য একটা হোস্টাইলিটি থাকার সম্ভাবনা বেশি। এখন আমি 2021 সালের ওই সময়ের ঘটনা আর কি। সো বিরোধী একটা পক্ষ, তারা এটা হচ্ছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে আমি নদীটার নামটা এখন ভুলে গেছি, এটা ক্যাপিটাল থেকে অ্যারাউন্ড 50 কিলোমিটার পর্যন্ত দূরে। সো একটা পক্ষের লোকজন, এবং তারা মেইনলি সরকারের সমর্থিত পক্ষের লোকজন, তারা নৌকা করে যাচ্ছিল একটা ট্রলার বোটে করে, এবং সেই বোটটা যাওয়ার সময় এক পর্যায়ে ট্রলারটা ক্যাপসাইজ হয়ে যায়, এবং ক্যাপসাইজ করে স্রোতে গিয়ে তারা এমন একটা জায়গায় গিয়ে আটকায়। তারা যেটা বুঝতে পারছিল যে বেসিক্যালি তারা যে জায়গাটা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে অন্য পক্ষের, এবং তাদের জন্য এখানে জীবনের ভীতি আছে। তো জীবনের ভীতি থাকার পরিপ্রেক্ষিতে বেসিক্যালি এরকম ফাস্ট রেসপন্ড করার জন্য অ্যাকচুয়ালি এয়ার পাওয়ার থেকে বেটার কিছু হয় না। এই রিকোয়েস্টটা যখন আসলো বেসিক্যালি, এবং যেহেতু কিছু মানুষের জীবন মানে বিপন্ন হতে পারে, এবং ওখানে সরকারের সাথে লোকজনও আছে বেসিক্যালি, তো এয়ারফোর্সের হেলিকপ্টার খুব দ্রুত ওখানে গিয়ে, এবং যে জায়গায় এর আগে কখনো তারা ল্যান্ড করে নাই, এই জায়গায় গিয়ে তারা ল্যান্ড করে ওখান থেকে ওই লোকগুলোকে উদ্ধার করে নিয়ে আসছে। এবং এই যে নিয়ে আসার পরবর্তীতে তাদের মনে এটার পরিপ্রেক্ষিতে যে ফিলিংসটা, যে অ্যাকচুয়ালি এরা আমাদেরকে উদ্ধার করার জন্য আছে। মানে অনেক সময় অনেক কথা চলে যে বেসিক্যালি তারা আসে বাইরে থেকে আমাদের উপরে, বাট অ্যাকচুয়ালি বাঙালিরা যখনই যায় তাদেরকে সাহায্য করার জন্য যায়। এই একই এক্সপিরিয়েন্স আমি আরেকটা নমুনা দিব, এটা খুবই রিসেন্ট, এটা আমাকে এতটা তাড়িত করেছে। আমি 1 মাস আগে যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম, আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে একটা কম্পিটিশনের জন্য। ওখানে একটা বিশ্ববিদ্যালয়ে একটা আফ্রিকান আমেরিকান ছেলে, 20-21 বছর বয়সী হবে, সে আসছে, আমি দেশের নামটা উল্লেখ করছি না ইচ্ছা করে। সে এসে বলল 2006 সালে তার বাবা যখন FARDC-তে কাজ করতো, এটা হচ্ছে আপনার কঙ্গোর ডিফেন্সের, সে উন্ডেড হয়েছে, এবং সে তার উন্ডেডটা এমন পর্যায়ে ছিল যে আর কয়েক ঘন্টা যদি ব্লিডিং হতো হি উড বি ডাইং বেসিক্যালি। ওই জায়গায় থেকে গিয়ে আমাদের হেলিকপ্টার গিয়ে তাকে ওখানে উদ্ধার করে নিয়ে এসেছে। এটা আমাদের কমন মিশন বা ক্যাজুয়ালিটি ইভ্যাকুয়েশন বলি। এবং তার বাবা বলেছে যে বাংলাদেশের হেলিকপ্টার এসেছিল, বাংলাদেশের লোকেরা এসেছিল, এবং যখন আমরা এই কম্পিটিশনও বাংলাদেশের ফ্ল্যাগ শো ছিলাম, হি জাস্ট কেম টু মি যে আপনি, আমি সুপারভাইজার, যে আই স্টিল রিমেম্বার, আমার বাবা বলেছে যে যেখানে কোনো বাঙালিকে তুমি পাবা গিয়ে বলবা যে অ্যাকচুয়ালি উই রিমেম্বার দেম। সো এইভাবে অ্যাকচুয়ালি আমরা ওদের মনের মধ্যে জায়গা করিনি, এবং আমার মনে হয় বিশ্ব পরিমণ্ডলে এর থেকে বেটার আর কোনো স্টেপ নাই যেটার মধ্যে আমরা আমাদের জায়গা তৈরি করতে পারি। নিঃসন্দেহে কর্নেল ফেরদৌস গিয়াউদ্দিন। অ্যাকচুয়ালি আমি 3টা মিশন করি। প্রথম মিশনটা 2006, দ্বিতীয়টি 14, সর্বশেষ 23-এ করি। আর আমার প্রত্যেকটা মিশনে ছিল ফোর্সের সদর দপ্তরে, যার কারণে এই যে আত্মাহুতি বা এই যে ত্যাগ, যেটা শুনলে পরে মানুষের মন হবে প্রচুর দেশপ্রেম, এরকম অভিজ্ঞতা আমার খুব একটা নাই। তবে সর্বশেষ মিশনটাতে একটু বৈচিত্র্য ছিল, কিছুটা ভিন্ন ধর্মী, একটু আমি যদি অ্যালাউ করে বলতে চাচ্ছি। আমার রোলটা ছিল ওনাদের মতো, অর্থাৎ পুলিশিং। আমি ওখানে ছিলাম UNMP, ইউনাইটেড নেশন মিলিটারি পুলিশ। তো ইউএনের মিলিটারি পুলিশের কাজ হচ্ছিল ওখানে ইউএনের আমব্রেলাতে যত দেশের বাহিনী নিয়োজিত থাকবে, তারা ইউএনের রুলস রেগুলেশনের ব্যত্যয় ঘটলে আমরা ইনভেস্টিগেট করতাম, এবং আমরা অ্যাপ্রিহেন্ড করতাম, আমরা সেভাবে রিপোর্ট করতাম। যাওয়ার পূর্বেই আমরা এই সমস্ত কাজে যাওয়ার আগে কিন্তু আমাদের বড় একটা লার্নিং হচ্ছিল অন্যের সংস্কৃতিকে সম্মান করতে হবে, যেটা আমার দৃষ্টিতে মনে হতে পারে এটা অত্যন্ত অপরাধ গর্হিত কাজ। আরেকটা কালচার, এটা কিন্তু একেবারেই খুবই সাধারণ। সব লার্নিং এবং বিভিন্ন কেস স্টাডি করে যাওয়ার পরেও কিছু কিছু অভিজ্ঞতা, এটা আই ওপেনিংয়ের মতো একটা অবস্থা, যে আমাদের এটা মানে নতুন একটা জিনিস আমাদের জানার মতো। এরকম একটা ঘটনাও এরকম হয়েছিল যে একটা রাষ্ট্রে তাদের এক ফিল্ড অফিসার তার এক ফিমেল কলিগকে, সে দুইজনের কথা কাটাকাটি এক পর্যায়ে সে তাকে গুলি করে হত্যা করে। তা আমরা ইনভেস্টিগেশনে যাই। যাওয়ার পর আমাকে বড় একটা সময় ব্যয় করতেছে, আমি তখন মিলিটারি পুলিশের কন্টিনজেন্ট কমান্ডার। আমার ট্রুপসকে বোঝাতে হয়েছিল যে এটা নর্মাল তাদের জন্য,
যেই ফাইন্ডিংসগুলো আমরা পাওয়া শুরু করলাম, যে একটা হাজব্যান্ড ওয়াইফের রিলেশন অথবা কলিগ টু কলিগ রিলেশন, তার দেশের যে কালচার, সেই কালচারের যে ফাইন্ডিংস, সেটার সাথে আসলে যেটা ম্যাচ করে, একেবারেই ম্যাচ করে না। এমনকি ইউএনের রুলস রেগুলেশনকেও রিভাইজ করার মতো একটা বিষয় চলে আসে। ইভেন মানে যে জিনিসগুলো আমাদের দেশে একেবারে খুব গর্হিত অপরাধ, কোনো দেশের আইনগত এটা তাকে ফ্লেক্সিবিলিটি দেওয়া আছে, এরকম জায়গাতে গিয়েও আমাদের বিভিন্ন সময় হোঁচট খেতে হয়েছিল। যে অভিজ্ঞতাগুলো আসলে আমার জন্য খুব বড় একটা পাথেয় থাকবে। আমরা তারপরে ওটা যখন ফাইন্ডিংস করতে গিয়ে আমাদের অনেক সময় যেতে হয়েছে, আমাদের সাউথ ওই দেশে আমাকে লোক পাঠাতে হয়েছে, সেই ফাইন্ডিংসগুলো নিয়ে আসতে হয়েছে, আর সত্যি কথা বলতেছি কিনা এবং আসলে এটা প্র্যাকটিস কিনা, ওই দেশের লোকদের সাথে আলাদা করে বসে নিয়ে আসার পর তাদের যে একটা সংসদীয় কমিটি থাকে, তাদের অ্যাপ্রুভাল নিয়ে সেই পানিশমেন্টের জন্য নিউ ইয়র্কে পরে পাঠানো হয়েছে। তার আগ পর্যন্ত ইউএনের রেগুলেশন থাকা সত্ত্বেও ইউএন বলছে না, এটা যদি তার কালচার থেকে এটার এগেনস্টে যাওয়া যাবে না, এটা অ্যাপ্রুভাল নেবে, নতুন করে সেটার একটা আদেশ জারি হয়ে দেন আমাদেরকে ফরওয়ার্ড করতেছিল। এছাড়া যে জিনিসগুলোতে আমার এখানে হয়তো আমার পরিবর্তে যারা ফিল্ডে ডিপ্লয়েড ছিল, তাদের এই যে আমাদের এখানে যে 131 জনের যে আত্মাহুতি, যে কোনো একটা ঘটনা বললেও হয়তো আমাদের এটা অনেক বেশি আবেগপ্রবণ হতে পারতো, যেটা আমি আমার অভিজ্ঞতা থেকে আমি ওটা হয়তো বললাম, বাকি হয়তো ওগুলা থাকলে আরও হয়তো ভালো হতে পারতো আর কি। ফারুক আহমেদ, আমার মিশন অভিজ্ঞতা, আমি আপনি কটা মিশন করেছেন? 2টা মিশন করেছি। প্রথমটাতে 1 বছর ছিলাম, পরেরটাতে 1.5 বছর ছিলাম। প্রথমটা ছিল আমার লাইব্রেরিয়া। তো লাইব্রেরিয়া ওখানে আমি মন্ডবিয়ার টিম সাইটে, যেটা মানে শহরের মধ্যে, আমাদের যেমন রমনা এলাকা ওরকম শহর এলাকা, এখানে ছিলাম, খুব আরামে ছিলাম। মিশনটা খুব ভালো ছিল এবং আটলান্টিকের পারে, পরিবেশও খুব সুন্দর। তো ওইটা মিশনের অভিজ্ঞতা হলো যে আমার একটা দেশ, একটা উন্নত দেশ কীভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়, এটা আমার এই মন্ডবিয়ার শহর দেখে মনে হয়েছে। ওখানে যেটা জেফ কেনেডি হাসপাতাল, খুব বিখ্যাত হাসপাতাল, নামকরা হাসপাতাল, সমুদ্রের পাড়ে যে একটা 7 তারা সুন্দর একটা হলো মানে এই আবাসিক হোটেল, একবারে পুরা ধ্বংসস্তূপ। মানে প্রত্যেকটা জায়গায় দেখলে পরে মনে হয় যে কষ্ট লাগবে যে এরকম একটা উন্নত জায়গায় কীভাবে শেষ হয়ে গেছে। তো ওইখানে আমার অভিজ্ঞতা হলো যে একটা তিক্ত অভিজ্ঞতা আছে, সেটা তো শহরের মধ্যে আমি মেইনলি ওখানে টিম সাইট কর্নার ছিলাম, শহরের মধ্যেকার এই আইন শৃঙ্খলা দেখা, এদের পেট্রোল দেখা, এদের শেখানো, এই কাজগুলো করতাম। তো একদিন হঠাৎ করে সেটে কল আসলো যে সামনে একটা রাস্তায় 2টা গাড়ি হেড অন কলিশন, ঝামেলা হয়েছে ওখানে। তা আমি যেহেতু নিজের গাড়ি নিজে চালাতে ওখানে আসলাম। আসার পর আসার সাথে সাথে আমি বুঝে ওঠার আগেই আমার সামনে একটা লোক আসলো, মিসবিহেভ করলো, করে গাড়ির চাবিটা নিয়ে চলে গেল। আর আপনার গাড়ি? আমার গাড়ির চাবি নিয়ে এলো। তা আমি পরে জিজ্ঞাসা করলাম, উনি কে? পোশাক পরিহিত ছিল? পোশাক পরিহিত। তা আমি জিজ্ঞাসা করলাম কে? বলছে উনি অ্যাটর্নি জেনারেল। তা আমি একটু আশ্চর্য হলাম। তো তারপরে আমি আবার ইউএন সিকিউরিটিকে ডাকলাম, যেরকম সিচুয়েশান। তো ওরা পরে দলবল সব আসলাম, আসার পরে যাই হোক পরে ওই সমস্যাটার সমাধান হলো। তবে 2-3 দিন পরে শুনলাম যে ওনার চাকরি চলে গেছে ওই অ্যাটর্নি জেনারেলে। তো ওইখানকার ওইটা আমার একটা অভিজ্ঞতা। আসলে এই লোকজনগুলো খুব একটু টাইপের, একটু মানে হট হেডেড হয়, মানে হঠাৎ করে উত্তেজিত হয়ে যায়। আবার যখন নর্মাল সিচুয়েশান খুবই ভালো, খুবই ভালো, এবং ফ্রেন্ড সবসময় মানে করবে, কোনো নেই। আর সাউথ সুদানের যে ডারফুরের যেটা অভিজ্ঞতা, এটা পরিবেশটা আসলে খুব গরম এলাকা এইখানে। আর সিচুয়েশানটা যেহেতু সব আবার ইসলামিক লোকজন, বাট ওইখানকার একটা তিক্ত অভিজ্ঞতা হলো যে ওখানে আমাদের একটা এপিউ ছিল। একদিন রাতের বেলা আমরা, ওরা মাঝে মাঝে দাওয়াত করতো, তো আমরা যাইতাম, এই যারা আমরা মানে আইপিও ছিলাম। তোরা গেলে পরে তো রাতের বেলা খাওয়ার পরে একদিন ফিরলাম। তো ফেরার পরের দিন শুনলাম যে, পরে আমরা রাতের বেলা শুনলাম যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে। তো অ্যাক্সিডেন্ট কি আর রাতের বেলা খোঁজ পাইনি। পরের দিন সকালে শুনলাম যে ওখানে যেটা নাইজেরিয়ার ব্যাটালিয়ান যখন রাতের বেলা যাচ্ছিলো, জাস্ট আমাদের হয়তো আমরা দেখছি এটা ক্রস করতে রাস্তার মধ্যে, এই ব্যাটালিয়ানে অ্যাম্বুশ করে ব্যাটালিয়ানের 7 জন কিন্তু কিল্ড ওই ঘটনায়। পরে আমরা তদন্ত করলাম, ওটা তদন্ত করে দেখলাম যে আসলে মানে লাকিলি হয়তো আমরা সেভ হয়েছি, বা ওদেরকে টার্গেট করতে পারে। তো মিশন এলাকায় এরকম মানে প্রতিনিয়তই কিন্তু কোনো না কোনো ঝুঁকি থাকে, যে কখন কার ক্ষেত্রে কোনটা ঘটবে বলা যায় না। কমরেড জাহাঙ্গীর, আমি 2007 সালে জর্জিয়াতে মিশন করেছি। মিশনটা বর্তমানে ক্লোজ হয়ে গেছে। কটা মিশন করেছেন? একটাই। তো আমরা সুখুমি, মানে ওদের যে মিশন হেডকোয়ার্টারে আমি অ্যাপয়েন্টেড ছিলাম ইন্টেলিজেন্স অফিসার হিসেবে। তো আমাদের একটা অ্যাডভান্স একটা লোকেশন ছিল, যেটাকে কদরি ভ্যালি বলে। এটা একটা রিমোট এলাকা এবং পাহাড়ের জঙ্গলের মধ্যে আর কি। খুব ভলান্টিয়ারি বেসিসে ওইখানে কয়েকজন 9 জনের মতো একটা লোক গ্রুপ থাকতো। তো
তো একবার ওদেরকে উইথড্র হয়ে আসতে হলো, বিকজ ওখানে 4-5 জন ট্যুরিস্টের মতো গিয়েছিল। তো একটা রেবেল গ্রুপ তাদেরকে ফায়ার করে 4 জন মারা যায় ওখানে, আর একজন ইনজুর্ড হয়। তো বিষয়টা ইনভেস্টিগেট করতে, এবং আমাদের যারা ওইখানে ডেপ্লয়েড ছিল ওই 9 জনকে বলা হয়েছিল তোমরা রিটার্ন করো। তো ওদেরকে আবার প্লেস করার জন্য এই মিশনটা লঞ্চ করা হয়। আমরা একটা ছোট টিম, মানে ওটা যাওয়াটা খুব ডিফিকাল্ট, আপনার পাহাড় বেয়ে পুরোপুরি পায়ে হেঁটে প্রায় 2-2.5 ঘন্টা হেঁটে ডিফিকাল্ট পথে যেতে হয়। তো ওখানে যে আমরা পুরো জিনিসটা ইনভেস্টিগেট করে তারপরে ওখানে রিপোর্ট দেওয়ার পরে, যদিও আমরা যে কোনো রেবেলদের পাইনি, বাট অনেক এভিডেন্স তখনও ছিল, রক্ত প্লাস আপনার ছেঁড়া জামা এবং ধস্তাধস্তির চিহ্ন, এগুলো ইনভেস্টিগেশন রিপোর্ট দেওয়ার পরে আমাদের টিমটা এস্টাবলিশ করতে পেরেছি। আমরা আরেকটা অভিজ্ঞতা হয়েছিল, সেটা হচ্ছে একটা ক্লাসিক্যাল এক্সাম্পল যেটা এখন আফ্রিকাতে অহরহ হচ্ছে আর কি। ওখানে আপনার ইউএন ফোর্সের পাশাপাশি আরেকটা ফোর্স ছোট একটা পরিসরে কাজ করতো, সেটাকে বলতো সিএসএফ, যেটা ব্রোকেন ওয়ে রাশিয়ান পার্টের যে সমস্ত কান্ট্রি তারা এটা মেনটেন করতো, 6টা দেশ। তো ওদের কয়েকজন লোক ছিল। তো আমাদের মিশন প্রায় শেষ পর্যায়ে সকালে অনেক ভোরে, পাশে একটা রেল লাইন ছিল আমাদের হেডকোয়ার্টারের পাশ দিয়ে, সকালে রিপোর্টে আসলো যে ওরা রেল লাইনের মধ্যে দিয়ে ক্যারেজের মধ্যে ট্যাঙ্ক, তারপরে এপিসি অনেক ভেরি পাওয়ারফুল, যেগুলো মিশন এলাকাতে আসার কথা না, আপনার ইউএন ম্যান্ডেটে এটা অ্যালাউ করে না। তো আমরা 1-1.5 ঘন্টা ধরে অবজার্ভ করলাম শুধু বিভিন্ন ট্রুপসের ক্যারেজ, তারপরে ট্যাঙ্ক, অনেক ধরনের ভারী ইকুইপমেন্ট, আর্টিলারি কামান টামান সব নিয়ে আসতেছে। তো আমরা দেখে তো অবাক, এটা তো হওয়ার কথা না। তো মিশন সিএমও ছিলেন, চিফ মিলিটারি অবজারভার, যিনি, ওনার সাথে রিপোর্ট করা হলো। পরে আমরা দেখলাম যে এরা পরের দিনই ডিক্লেয়ার করলো যে আবখাজিয়া, যেটা রাশিয়ান অংশের সাথে ছিল, এটাকে তারা ইন্ডিপেন্ডেন্ট ঘোষণা করেছে, তারা নিজেদের ইন্ডিপেন্ডেন্স ঘোষণা করেছে, এবং ওই দিনই রাশিয়া এটাকে রিকগনাইজ করে ফেলছে ইন্ডিপেন্ডেন্ট হিসেবে। তার কয়েকদিন আগে সাউদার্ন ওসেটিয়া নামে আরেকটা জায়গা আছে, এটাও জর্জিয়ার অংশ ছিল, সেটাকেও তারা রিকগনাইজ করেছে। সো এটা আমি বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে আমরা এখন আফ্রিকাতে দেখি যে আফ্রিকান ইউনিয়ন, ওখানে 3 ধরনের ফোর্স আছে। তারা কিন্তু আপনার অন্যান্য যারা ইউএনের ডিপ্লয়মেন্টে আছে, তারপরে পূর্বতন কলোনিয়াল পাওয়ার যারা ছিল তাদের এক ধরনের ফোর্স থাকে, তারপর মাঝে মধ্যে আবার মার্সিনারি থাকে যারা আইডেন্টিটি গোপন রাখে কার মাধ্যমে আসছে। তো এই ধরনের বিভিন্ন ফোর্স থাকে, এবং ইউএনের প্রেজেন্সটা আজকাল অনেক ক্ষেত্রেই ওয়েলকাম না এই ধরনের পরিবেশে আর কি। সো সেরকম একটা সিচুয়েশন আমার নিজের চোখে দেখার সুযোগ হলো, যে পরের দিনই ডিক্লেয়ার করলো, এবং তারা বলে দিল যে ইউ হ্যাভ 1 year টাইম, ইউ হ্যাভ টু লিভ। পরের একটা মিশনই করতে পেরেছিল, তারপরে আমাদের মিশনটা উইথড্র হয়ে চলে আসে আর কি। সো আমরা শেষের দিকে ফাইনাল রাউন্ড, প্রত্যেকের জন্য 2-3 মিনিট ম্যাক্সিমাম সময়, জাস্ট ক্লোজিং রিমার্কস হিসেবে যেটা বলতে চান, আর আমরা যদি আলোচনায় কোনো কিছু মিস করে থাকি যেটা আপনি বলতে চান, ফারুক আহমেদ আপনি শুরু করেন। আমার ইয়ে হলো যে মিশন অ্যাকচুয়ালি যেমন এটা একটা, আমি বলবো সুযোগ 2 ক্ষেত্রে। একটা হলো যে এখানে ইন্টারন্যাশনাল অ্যারেনায় কাজ করার একটা সুযোগ, অন্যদের সাথে মিশা, এটাতে নিজেকে ইন্ডিস করা যায়, বিশেষ করে ডাইভার্সিটি। যে একটা আমি যে সব বুঝি তা না, আর অনেকেই অনেক কিছু বুঝতে হয়, তাদের মতামতকে গুরুত্ব দিতে হয়, এবং সব কিছু মানে অনেক ক্ষেত্রে আমি দেখতেছি যে এটা তো সেটা মানতে হয়। এই যে তখন এক ধরনের নিজের মধ্যে এক ধরনের যে সহনশীলতা তৈরি হয়, তো এটা হলো কোয়ালিটি ইনহ্যান্স করে। এই জন্য আবার আর্থিক দিক থেকে লাভবান হওয়া যায়, মানে লিগ্যাল ওয়েতে আপনি মনে করেন যে নিজেরও আর্নিং হয় প্লাস দেশের জন্য রেমিটেন্স আসে, সব দিক দিয়ে আমি বলবো যে একটা সুযোগ। এবং এই সুযোগ যেন আমরা আমাদেরকে দেশেও যেন এইভাবে প্রস্তুত করি। অনেক ক্ষেত্রে হয় যে প্রাতিষ্ঠানিকভাবে আমাদেরকে এইভাবে ইনভেস্ট করা হয় না, যে বিভিন্ন জন্য এফপিওর জন্য, আইপিওর জন্য বা প্রফেশনাল গ্রুপ ইয়ের জন্য এইভাবে যদি তৈরি করা হয় দেশীয়ভাবে, দেশের পেট্রোনাইজেশনে, তাহলে আমি মনে করি যে এখানে ইউএনে আরও বাংলাদেশ ভালো ভালো কন্ট্রিবিউট করতে পারবে, এবং এটা আমাদের দারুণ মসজিদ হবে। আর একটা আমার রিয়েলাইজেশন হয়েছে যে একটা দেশে আসলে কেন মিশন হয়, এটা আমি বোঝার চেষ্টা করছি। তা আমার কাছে মনে হয়েছে অ্যাকচুয়ালি যখন পুলিশ ফেল করে, যখন এই একটা পুলিশ পার্টিজান পুলিশ হয়ে যায়, সাধারণ মানুষের কথাবার্তা শোনে না, কোনো একটা নির্দিষ্ট মত বা পথের লোকের কথাবার্তাই শুনে, সাধারণ মানুষকে ইগনোর করে, ওই লোক যখন নিজের আত্মরক্ষার্থে আস্তে আস্তে অস্ত্র কালেক্ট করতে থাকে, এবং এই তাদের অস্ত্র পরবর্তীতে যে বিভিন্ন বিদ্রোহী গ্রুপের মধ্যে শুরু হয়ে যায়, এবং এটা হানাহানি কাটাকাটি শুরু হয়। অ্যাকচুয়ালি পুলিশ ফেল করার পরেই ওই জায়গায় সিভিল ওয়ার শুরু হয়ে যায়। তো এই জন্য আমি মনে করি যে আসলে এই জায়গায় নিরপেক্ষভাবে, যে কোনো দেশেই হোক, নিরপেক্ষভাবে পুলিশ যদি দায়িত্ব পালন না করতে পারে, তাহলে ঝামেলা তৈরি হবে। ওয়ান্স আপনার টাইম হয়তো দেখা যাবে যে কোনো এক সময় ক্রমে সেদিকে যাবে। এই জন্য সবার জন্য যে একটা নিরপেক্ষ পুলিশ যেন একটা দেশে থাকে, এই জন্য আমি মনে করি সবার বেশি প্রচেষ্টা আন্তরিক থাকা উচিত। ধন্যবাদ।
এখানে আসলে শেষ মুহূর্তে এসে বলতে হয় আসলে আমরা এই মিশনগুলি করলাম যে এত বছর আমরা কি অর্জন করলাম, অনেক কথা এর মধ্যে চলে আসছে। আমার কাছে মনে হয় যে আমরা ম্যাটেরিয়ালিস্ট ওয়েতে যে সমস্ত গেইনগুলি করেছি তার চেয়ে ইনটেনজিবল যে বিষয়গুলো, যেমন আমাদের দেশকে আমরা ব্র্যান্ডিং করতে পেরেছি। মিলিটারি ফোর্সের অফিসার হিসাবে আমরা যখন কোনো কোর্স করতে যাই কোথাও বা আন্তর্জাতিক কোনো এক্সারসাইজ করি, তার বাইরে কিন্তু আমাদের দেশকে রিপ্রেজেন্ট করার সুযোগ কম। সো এটা একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা পারি আমাদের সক্ষমতা দেখাতে, এবং আমরা সেইখানে শুধু ইউনিফর্ম না, আমরা এখানে কোনো কোনো ক্ষেত্রে ওয়েপন সহ যাচ্ছি, আমাদের ইকুইপমেন্ট সহ, জাহাজ সহ, অন্যান্য মিলিটারি আর্সেনাল সহ যাচ্ছি। সেইখানে আমাদের সক্ষমতা যাচাই করার একটা বড় একটা ক্ষেত্র থাকে, সেটা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি এই ক্রস কালচারাল এনভায়রনমেন্টে, মাল্টিকালচারাল এনভায়রনমেন্টে কাজ করার ফলে। এছাড়া ধরেন আমরা তো গত স্বাধীনতার পর থেকে কোথাও কোনো যুদ্ধ করিনি। এটা কিন্তু অনেকটা যুদ্ধক্ষেত্র, অনেকগুলি মিশন আমার কলিগরা করেছেন, সেগুলো অনেকটা যুদ্ধক্ষেত্রের মধ্যেই ওনারা পার করেছেন। বাংলাদেশের সশস্ত্র বাহিনী, বাংলাদেশ সশস্ত্র বাহিনী আমরা কিন্তু নিজেদের এই যে এক্সপিরিয়েন্সটা আমাদের যারা এই মিশনগুলি করে আসলো তাদের কিন্তু এইটা দৃষ্টিভঙ্গির একটা পরিবর্তন আমি বলবো। সেই পরিবেশটা আসলে কেমন, এই আমার একজন কলিগ আহত হলো আমার পাশেই, এই যে তার ফিলিংসটা কেমন হবে, এটা নেওয়ার মতো সক্ষমতা তার আছে কি না। আর বিভিন্ন এনভায়রনমেন্টে কাজ করার ফলে ধরেন আমরা যেমন মেডিটেরিয়ান সিতে বিভিন্ন ধরনের এক্সারসাইজ করি, এদের সঙ্গে এক্সারসাইজ আমরা বাংলাদেশেও করি বা অন্যান্য দেশে গিয়ে, বর্তমানে এখনই আমাদের একটা শিপ দেশের বাইরে আছে এক্সারসাইজের জন্য গিয়েছে। বাট ওইখানে একটা ডিফারেন্ট এরিয়া, আপনার মেডিটেরিয়ান সি কিন্তু আপনার অনেক ধরনের মাল্টি স্টেটস, নন স্টেট অ্যাক্টর, বিভিন্ন টাইপের অ্যাক্টিভিটি, তারপরে মাইগ্রেশন হতে থাকে। এরকম একটা এনভায়রনমেন্টে কাজ করা আসলে একটা বড় অভিজ্ঞতার ব্যাপার। তাই মনে করি এই জিনিসগুলি করার ফলে আমাদের যে আই ওপেনিং হয়েছে, শুধু মানে আমাদের যে ব্র্যান্ডিং হয়েছে, এই সব কিছুর একটা ভ্যালু আমরা এটাকে শুধু অর্থ কিংবা অন্যান্য কিছু দিয়ে মূল্যায়ন করতে পারবো না। আরেকটা জিনিস আমি বলতে চাই যে সেটা হচ্ছে যে যারা ইউএনএ ফান্ডিং করে, যে এই মিশনগুলি যারা চালায়, এটা একটা ফান্ড আসে, তাদের একটা সিলেক্টিভ চয়েস থাকে তারা কোথায় যাবে বা কোন জায়গাতে তারা মিশন কমান্ডার হবে। সেইখানে আমাদের হয়তো বলার কিছু থাকে না। বাট আমরা অনেক আনন্দের বিষয় যে আমাদের সেনাবাহিনীর একজন ফোর্স কমান্ডার আছেন একটা মিশনে, সেটা কিন্তু আমরা এমনি পাইনি, বিকজ আমাদের ক্যাপাবিলিটির কারণে, এই যে লং এক্সপিরিয়েন্স এবং আমাদের যে পারফরমেন্স, এইসব কারণেই কিন্তু আমাদেরকে সিলেক্ট করেছে। সো আমার বক্তব্য থাকবে যে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আজকে এটা দেখছে এই অনুষ্ঠানটা, তাদের জন্য সামনে কিন্তু আরও অনেক অপরচুনিটি। যারা মিশনে যাবে বা যাওয়ার পরেও, চাকরি থেকে অবসরের পরেও কিন্তু তাদের জন্য অনেক সুযোগ তৈরি হয়। ইভেনে আমি জানি যে অনেকেই চাকরি পেয়ে গিয়েছেন। এছাড়াও তার দেশের মধ্যে অনেক এন্টারপ্রেনারশিপের জন্য অনেক সুযোগ তৈরি হবে। দেশের বাইরে যে সমস্ত জায়গাতে আমাদের মিশনগুলি হয়েছে, আমার জানা মতে অনেকেই অনেক ধরনের ইনভেস্টমেন্ট করেছেন বা কারোর সাথে ব্যবসায়িক এঙ্গেজমেন্টে গিয়েছেন। এগুলো কিন্তু বিরাট অ্যাভিনিউ অফ ইকোনমিক ডেভেলপমেন্ট, যেটা বাংলাদেশের জন্য একটা অনেক বড় জিনিস আমার মনে হয়। ক্যাপ্টেন সাইফুর রহমান, ইউএন মিশনে এয়ারফোর্স মেইনলি যে কাজগুলি করে একটা আমি আইডিয়া দিয়ে দিলাম। এর মাঝখানে একটা মেইন যে অংশ, বেসিক্যালি যেসব দুর্গম জায়গাগুলি আছে সেখানে রসদ পৌঁছানো, যেটার উপর অন্য সৈনিকরা বেঁচে থাকে, বেসিক্যালি যেটাকে আমরা বলি থাকি লাইফ লাইন। সো এই অংশটা অ্যাকচুয়ালি এয়ারফোর্স এটা প্রোভাইড করে তৃতীয় মাত্রার মতো, মানে ইট ইজ ইন দ্য থার্ড ডাইমেনশন বেসিক্যালি। এয়ারফোর্স এই কাজটা যখন করে, এই কাজটা করতে করতে মানে এয়ারফোর্সের যেই পরিমাণ এক্সপোজার হয় এবং যতটুকু ইনভলভমেন্ট হয়, এটার পরিপ্রেক্ষিতে একটা অংশ যেটা, এবং সেটা শুধু এয়ারফোর্স না, আমরা 3 বাহিনী সহ আমরা যতটুকু ট্রুপস কন্ট্রিবিউট করি, সেই তুলনায় আমাদের শীর্ষ পর্যায়ে কিন্তু আমাদের এত রিপ্রেজেন্টেশন নাই। একজন ফোর্স কমান্ডার আছেন, বাট ইট ইজ নট এনাফ অ্যাকচুয়ালি যেই রেশিওতে আমরা পাঠাই। সো একটা অংশ হচ্ছে সম্ভবত আমাদের একটা ডিপ্লোম্যাটিক এফোর্ট নেওয়া উচিত এই অংশে, আরও ইনভলভমেন্ট বাড়ানো শীর্ষ পর্যায়ে। এবং সেখানে আরও একটা জিনিস হচ্ছে, এখন ইউএন হেডকোয়ার্টারে আমাদের যে যারা আছেন আর কি, বেসিক্যালি আমাদের আর্মি থেকে আছেন, পুলিশ থেকেও সম্ভবত আছেন, বাট নেভি এবং এয়ারফোর্স থেকে কেউ নাই। এতে হয় কি যে আমাদের যে কোর কম্পিটেন্সটা নেভি, মেরিটাইম এনভায়রনমেন্টে, এয়ারফোর্স এয়ারের জন্য, এটা যে সঠিকভাবে তুলে ধরে ইউএনের অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের জন্য এই জিনিসটা নিয়ে আসা, এখানে একটা গ্যাপ আছে। সো এই দুটো জিনিস একটু আমাদের কাজ করা উচিত অ্যাকচুয়ালি ফর ফিউচার। এটা হলো একটা অংশ। আর দ্বিতীয় অংশ হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি আমরা দেশে আর কী ভূমিকা রাখছি। অর্থনৈতিক ভূমিকাটা আমরা প্রায়ই বলি, বেসিক্যালি গত 1995 সাল থেকে এখন পর্যন্ত শুধু এয়ারফোর্স রেমিটেন্স এনেছে বাংলাদেশ গভর্নমেন্টের জন্য প্রায় 3,500 কোটি টাকা। আমরা প্রায় শুধু আমার ইন্ডিভিজুয়াল আমি কী পেয়েছি তা নিয়ে কথা বলি, আসলে এটা খুবই ক্ষুদ্র একটা অংশ।
এবং আবার আমরা যা পাই বেসিক্যালি এটা তো আমরা দেশেই ব্যয় করি, সো ম্যাক্রো ইকোনমিক্যালি এটাও দেশের উন্নতির কাজে যায়। বাট বড় অংশ হচ্ছে আমরা যে ট্রুপস পাঠাই এবং আমরা যে ইকুইপমেন্ট পাঠাই তার যে ভাড়া বাবদ যে টাকাটা সরাসরি সরকারের কোষাগারে জমা, এটা হচ্ছে মেজরিটি অংশ, প্রায় 90%। এবং এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, যেমন এয়ারফোর্স থেকে যখন 100 জনের একটা ইউনিট যায় 3টা হেলিকপ্টার নিয়ে, এটা যেই পরিমাণ রিইম্বার্সমেন্ট আনে, এটা দেখেন অন্য দেশের হয়তো 1000 সৈনিক যারা ফুড সোলজার পাঠাচ্ছে তাদের রিইম্বার্সমেন্টের সমান। সো এখানে এয়ারফোর্সের এই মানে টেকনোলজি সেন্ট্রিক ইনভলভমেন্টের মাধ্যমে আমরা অনেক সহজে রিইম্বার্সমেন্ট আনতে পারি বেসিক্যালি, এটা হচ্ছে দ্বিতীয়টা। বাট হাউভার সামনে কি আসছে, সামনে একটা যেমন হচ্ছে গিয়ে যে নতুন নতুন টেকনোলজি আসছে, এটার একটা অংশ আছে। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে বর্তমানে পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে আপনার সাপ্লাই চেইন মেনটেন করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এদিকে আপনার মানে অন্যান্য সমস্যার জন্য আপনার যে মিশন এলাকায় যে লজিস্টিক পৌঁছানো, এটা আমরা ওইভাবে পাঠাতে পারছি না। সো এটার জন্য যদি আমরা এখন থেকে যদি ফোকাস করি, তাহলে বেসিক্যালি একই রকমভাবে আমরা ইউএনের সামনে আমাদের ফুটস্টেপ রাখতে পারবো। হাউভার আমরা চাই না কোথাও ইউএন মিশন চলুক, আমরা চাই শান্তি চলে আসুক। বাট যেখানেই কোনো শান্তির ব্যত্যয় হবে, আর্টিকেল 25 অনুসারে উই আর বাউন্ড টু রেসপন্ড অ্যান্ড উইল রেসপন্ড। এবং যেখানে যাব আমরা লাল সবুজের পতাকা আর বাংলাদেশের যে মানে পরিচিতি সব জায়গায় তুলে ধরা, যে আমরা একটা ব্র্যান্ড। সো ইট ইজ নট অনলি রেডিমেড গার্মেন্টস আমরা নাম্বার 1, আমরা পিস এনফোর্সমেন্টও নাম্বার 1, আমরা পিস কিপিংও নাম্বার 1। এই ব্র্যান্ডটা আমরা ধরে রাখবো ইনশাল্লাহ, যাই সামনে আসুক। কর্নেল ফেরদৌস, ইনফ্যাক্ট এগুলোই প্রতিবদ্ধ বিষয়, অন্য নতুন কিছু তেমন কিছু না আমাদের। আসলে আমি যদি একটু অন্য আঙ্গিকেও যদি বলার চেষ্টা করি, যদি আমরা এই আলোচনায় কোনো কিছু মিস করে থাকি, আপনি মিস করতে যেটা বলতে চাচ্ছি যে যতই আমরা প্রশিক্ষণের কথা বলি, যতই আমরা পেশাদারিত্বের কথা বলি, আমি মনে করি আমাদের মূল স্ট্রেংথটা ছিল আমাদের নিউট্রালিটি এবং আমাদের যে কালচার, বাংলাদেশিদের যে কালচার, এই কালচারটার জন্য ইউএনের অ্যাকসেপ্টেন্স সবচেয়ে বেশি হয়। কারণ যে আমি শেষ মিশনটাতে যে রোলে আমি ছিলাম, এক একটা দেশের তার সমস্ত ভাবমূর্তি নষ্ট হইতো তাদের কিছু আচার আচরণের জন্য, তাদের কিছু স্বভাবগত কারণের জন্য, তাদের এই সামাজিকতার কিছু বিষয়গুলোতেই তাদেরকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করতো। এই জায়গা থেকে আমরা অনেক উপরে, এইটার জন্য আমাদের কোনো ট্রেনিং দেওয়া লাগেনি, এটা আমরা ইনহেরেন্ট, আমরা বাংলাদেশিরা এমন। এই জন্যে আমাদের ওখানে আমাদের পারফরমেন্সের দিক থেকে যতটুকু আগিয়েছি তার চেয়ে বেশি আগিয়েছি কনফিডেন্সের দিক থেকে, যে এরা ভালো, এরা ইউএনের মান মর্যাদা কোনোদিন ক্ষুণ্ণ করবে না। এটা হচ্ছে নাম্বার 1। আর দ্বিতীয়ত হচ্ছে আমি যেটা মনে করি যে আমাদের এই চলার গতিটা এটা দিন দিন আরও বাড়বে। এই বাড়ার পেছনে আমার যে রেশনাল, আমার যে যুক্তিটা, আপনি নিশ্চয়ই জানেন যে ইউএনের এই পারফরমেন্সের কারণে কিন্তু আমরা কুয়েত পুনর্গঠনের দায়িত্বে নিয়োজিত হয়েছি, যেখানে আমাদের বিশাল একটা সেক্টর, ওখানে আমাদের আর্মির একটা ফোর্স ওখানে আছে, ব্রিগেড সাইজ, এবং কাতারের সাথে কথা চলছে, সৌদি আরবের সাথে কথা চলছে, আমাদের ওখানে ফোর্স যাবে ওদের মেডিকেল সেক্টরটাকে ডেভেলপ করার জন্য, কনস্ট্রাকশনের জায়গায় ডেভেলপ করার জন্য, এবং ওদের কিছু রিফর্মের জন্য, ওদের মিলিটারি ট্রেনিংয়ের জন্য। অলরেডি আমাদের কুয়েতের মিলিটারি একাডেমিতে ওদের প্রশিক্ষক হিসাবে আমাদের অফিসাররা চলে যাওয়া শুরু করছে, আছে ওখানে। এই জায়গাগুলো কিন্তু আমাদের ইনডাইরেক্ট ইম্প্যাক্ট মানে ওই ইউএনের পারফরমেন্স, আমি যেটা মনে করি, এটাই শুধুমাত্র যে আমাদের ন্যাশনাল প্রবৃত্তি দিয়ে যে আমরা যে এগিয়ে যাচ্ছি তা না, আলটিমেটলি এই সুনামটার পরোক্ষভাবে বিভিন্নভাবে আমাদের উপকার করবে আন্তর্জাতিক। হ্যাঁ, তা তো অবশ্যই। এছাড়াও যত টার্মোইলেই বাংলাদেশ যাক না কেন, এগুলোর কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট এই জায়গা থেকেও আসবে, আমি বিশ্বাস করি। এবং আমরা আশা করব যে আমাদের ওই সম্মানগুলা ক্ষুণ্ণ হতে আরও অনেক বড় অপরাধ করতে হবে, এছাড়া ইনশাল্লাহ হবে না। আমরা চাই না আমরা সেই অপরাধ করি বা আপনারা কেউ হবে না ইনশাল্লাহ। প্রতিষ্ঠান হিসেবে দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয়মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবের তৃতীয়মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার ফারুক আহমেদ, গ্রুপ ক্যাপ্টেন ডক্টর সাইফুর রহমান, কমডোর জাহাঙ্গীর আদিল সামদানি এবং কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশগ্রহণ করার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস হিসেবে, এবং আমরা জানি যে বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের সশস্ত্র বাহিনী এবং পুলিশের ভূমিকা, এবং আমরা একই সঙ্গে আশা করি এবং যেটা দেখতেও পাই আমরা অনেক সময় যে দেশের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে তারা সবসময় দেশের পাশে, জনগণের সঙ্গে সবসময় আছেন। একটাই সমস্যা, বৈশ্বিক পরিস্থিতির আলোচনা করতে গিয়ে ওনারা এনেছেন যে পলিটিসাইজেশনটা যদি না হয় অন্তত এই সশস্ত্র বাহিনী এবং পুলিশের ক্ষেত্রে, তাহলে তাদের পারফরমেন্স অনেক বেটার হয় এবং তারা আসলে শেষ পর্যন্ত দেশটাও রক্ষা পায়, জনগণও শান্তিতে থাকতে পারে। আমরা আশা করব এই জায়গায় আমাদের রাজনৈতিক নেতৃত্ব এবং বিশেষ করে যারা সরকার পরিচালনার সঙ্গে যুক্ত আছেন এবং ভবিষ্যতে থাকবেন, তারা এটা মাথায় রাখবেন, আমাদের সশস্ত্র বাহিনী এবং পুলিশ যেন পেশাদারিত্বের সঙ্গে নিজেদের দেশের ভেতরে এবং দেশের বাইরে সম্মানটা অক্ষুণ্ণ রাখতে পারে। জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে যারা কাজ করেছেন, বিভিন্ন সময়ে জীবন দিয়েছেন বাংলাদেশের এবং অন্যান্য দেশে, তাদের সকলের প্রতি আমাদের শ্রদ্ধা, কৃতজ্ঞতা, ভালোবাসা, যারা নানাভাবে ত্যাগ স্বীকার করেছেন এবং এখনও যারা মিশনে আছেন, সবার জন্যে
সবার জন্য আমাদের শুভেচ্ছা। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।